This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি 9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পটে সারাদিনের হট টপিকগুলো নিয়ে আলোচনা করে ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, বেশ কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন এবং বেশ কিছু নিউজ ইন ডিটেল থাকবে। তবে আজ সবার প্রথমে এক গুরু শিষ্যের কথা শোনাবো। আপনারা বরং সেইটা নিয়ে ভাবুন যে এই গুরু আর শিষ্য বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি। তার মাঝখানে আমি একটুখানি ইন্ট্রো বা যে ইস্যুগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যে ইস্যুর দিকে আমরা নজর রাখবে সেইগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিনি। হটস্পটের সবার প্রথম ইস্যু, অনুব্রত মণ্ডল বীরভূমের দিকে নজর রাখতে হবে। তিনি দুঃখিত বলে চিঠি লিখেছেন। তিনি যা বলেছেন, যা করেছেন তাতে তিনি দুঃখিত, কিন্তু আজ সকাল থেকে তার অনুগামী বলছে সেটা নাকি কেষ্ট করেননি, করেছে এআই। সত্যি কি তাই? সেদিকে নজর থাকছে। দ্বিতীয় ইস্যু কি, পাখির চোখ বাংলা। হ্যাঁ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসে বাংলায় ঠিক কি কি ইস্যু হতে চলেছে তা বলে দিয়েছিলেন, কার্যত তিনিই ঠিক করে দিয়েছিলেন। আজ আবার আমরা দেখলাম অমিত শাহ তিনি বাংলায় এসে রণনীতি ঠিক করে দিলেন বিজেপির কার্যকর্তাদের উদ্দেশ্যে। আজকে তৃতীয় ইস্যু, টেরর ফান্ডিং এ কলকাতা লিঙ্ক। ভাবুন খালি, পাক গুপ্তচরের একটা নেটওয়ার্ক গোটা দেশে ছড়িয়ে রয়েছে। এবার কলকাতাকেও ছাড়া হলো না। কলকাতায় 100টা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে যাদের সঙ্গে পাকিস্তানের নাকি লিঙ্ক হয়েছে, মানে পাকিস্তানের লেনদেন হয়েছে। কত টাকার লেনদেন তা জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমেই হয়েছে বললাম গুরু শিষ্যের কথা শোনাবো। কে গুরু শিষ্য? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজ্য রাজনীতিতে গুরুকে নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু আজ সকাল থেকে শিষ্যকে নিয়েও চর্চা শুরু হলো। কেন বলুন তো? শিষ্য গুরুর প্রতি ভক্ত দেখে একেবারে এত তার ভক্তি উথলে পড়ছে, সে কি করেছে, একেবারে ভিডিও করে বীরভূমের আইসি লিটন হালদারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিলেন। অর্থাৎ গুরু যখন অনুব্রত মণ্ডল তাকে নিয়ে যখন বেকায়দায় তৃণমূল কংগ্রেস, তখন শিষ্য বিক্রমজিৎ সাউ বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সে তার গুরুর প্রতি ভক্তি দেখিয়ে একেবারে সরাসরি আক্রমণ করলেন আইসি লিটন হালদারকে। সবার প্রথমে শিষ্যের দিকে নজর রাখি, তারপর তো গুরুর দিকে নজর। আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বাংলা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও, তার মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত, পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি। নক্কারজনক এই অডিওয় হুমকিদাতা ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করেন। তারপর সেই অডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেতাকে একের পর এক নোটিশ পাঠিয়ে তলব করছে পুলিশ। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। দাদার এহেন অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন তার অনুগামীরা। ক্ষোভ সামলাতে না পেরে একেবারে বোলপুর থানার আইসিকেই হুঁশিয়ারি দিয়ে বসলেন অনুব্রত মণ্ডলের এক অনুগামী। ফের শাসকের থ্রেট কালচারের শিকার খোদ পুলিশে। অনুব্রত মণ্ডলের অনুগামী তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ সরাসরি হুমকি দিলেন বোলপুরের আইসিকে। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। বিক্রমজিতের যে অডিও বার্তার সামনে এসেছে তাতে তাকে বলতে শোনা যায় বোলপুরের আইসি দুর্নীতিগ্রস্ত। তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। রীতিমতো হুঁশিয়ারি সুরে আইসির উদ্দেশ্যে বিক্রমজিৎ আরো বলেন, লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি,
তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। অনুব্রতরই পথ অনুসরণ করছেন বিক্রমজিৎকে কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। দুর্দিনে দলে নেতৃত্ব দিয়েছেন কেষ্ট মণ্ডল, কাজেই তার জন্য আবেগ থাকতেই পারে। সাফাই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এই ছেলেটি আমি নাম কখনো শুনিনি, আমার মনে হয় ও অনুব্রত নিয়োগ এটা হতে চাইছে। আর ভাগ্যের বিষয় হলো সেই পুলিশ অনুব্রত এখনো অব্দি একটা চুলও ধরতে পারেনি, কেশাগ্র স্পর্শ করতে পারেনি, এবং আমার মনে হয় আগামী দিনও পারবে না। আর এখন এই পাড়ার কুচো চারানা যে সমস্ত এলাকার যারা আছে তৃণমূলের তোলাবাজ, হ্যাঁ, তারা এবার পুলিশকে থ্রেট করছে। পুলিশ যদি নিজেই থ্রেট কালচারের শিকার হয়, দলীয় নেতার প্রতি আবেগ থাকতেই পারে, কারণ অনুব্রত মণ্ডল দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছেন। এই অনুব্রত মণ্ডলের পরিবারের উপর দীর্ঘদিন আক্রমণ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই লোকাল স্তরে আবেগ থাকতেই পারে কর্মীদের, সেই আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, দল তো সেই অভিযোগকে এন্ডোর্স করে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না অনুব্রত মণ্ডলকে? শুধু বিরোধীরাই নন, প্রাক্তন পুলিশ কর্তারাও প্রশ্ন তুলছেন। অনুব্রত তার অনুগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পুলিশ বিভাগ সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে দাঁড়াবে। পুলিশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু গুরুর দিকে নজর দেওয়া যাক নাকি? মানে সেই কথা বলতে গেলে না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন বলতেই হবে যে বাবু যত বলে পারিষদ দল বলে তার শতগুণ। কেন এই কথা বলছি? মানে অনুব্রত মণ্ডল তিনি এই বক্তব্য বললেন, মানে তা ভাইরাল হলো, তারপর তিনি দলের চাপে স্বীকার করলেন। হ্যাঁ, সকালেও স্বীকার করেছিলেন, দলের চাপে কয়েক মিনিটের মধ্যে তিনি দুঃখিত প্রকাশ করলেন, দুঃখ প্রকাশ করে তিনি একেবারে স্বীকার করে নিলেন যে তিনি যা করেছেন ভুল করেছেন। কিন্তু আজকে কি হলো জানেন? গতকাল তো হাজিরা দেননি, আজও এসডিপি অফিসে যাওয়ার কথা ছিল। আজ তিনি কি করলেন? আজ তিনি তার অনুগামীকে পাঠালেন। তার অনুগামী গিয়ে বলল যে না, ওটা অনুব্রত মণ্ডল করেনি, ওটা এআই কারসাজি, এটা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আইনজীবী কি বলছেন? আইনজীবী বলছেন না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তার তো শরীর খারাপ, তিনি কি করে হাজিরা দেবেন? আমার মাথায় ঠিক এইটা ক্লিয়ার হচ্ছে না। অনুব্রত মণ্ডল তাহলে দুঃখ প্রকাশই বা কেন করলেন? হঠাৎ করে এখন এআই তত্ত্বই বা খাড়া করছেন কেন? দেখুন তো। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় আক্রমণ, হুমকি। হ্যাঁ, হ্যালো, রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি। সরাবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। গলাকার শুক্রবার শনিবার দিনভর চর্চা জল্পনা। গলা অনুব্রতর, প্রথম বয়ান তৃণমূলের। অনুব্রতকে ক্ষমা চাইতে বলে তৃণমূল কংগ্রেস। এরপর অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে দুটি চিঠি দেন অনুব্রত মণ্ডল। দুটিতেই তার সই, একটি ভিডিও বার্তাও দেন, সেখানে দোষ স্বীকার করেন অনুব্রত। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তে খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। অনুব্রত দোষ স্বীকার করছেন, অথচ অনুব্রতর অনুগামী দাবি করছেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অভিযোগ উঠছে কেন? অনুব্রত তো নিজেই স্বীকার করেছেন অনুব্রত ঘনিষ্ঠ দমতে নারাজ। পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল, দল যা করা না হলো, দল যা নির্দেশ দেবে তাই। মানে দল বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে, যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। আচমকা এআই তত্ত্ব ভাসানো হলো কেন? এর পিছনে কে? অন্দরের খবর, অনুব্রতর কৃতকর্মে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে অভিষেকের। ৩রা জুন অভিষেক দেশে ফেরার পর কঠোর সিদ্ধান্ত নেবে কি তৃণমূল? বীরভূমের কোর কমিটির সদস্য পদও কি চলে যেতে পারে কেষ্টর? বীরের সম্মান ইতিমধ্যেই কাঁদতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজনীতির মাঠে কোণঠাসা হয়েই কি অনুগামীকে দিয়ে এআই তত্ত্ব ভাসিয়ে দিলেন অনুব্রত? ২৪ ঘন্টা গেছে তো ভেবেছে
এআই শব্দটাও তো ওনার ডিকশনারির মধ্যে থাকা দরকার, ফলে এই ডিকশনারিতে ছিল না, 24 ঘন্টা পর মনে পড়েছে, অক্সিজেন কম তো। আরে এআই এর কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি, বেশি ওষুধ খেয়ে বলেছি। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। ভাই তাহলে কোর্টে চ্যালেঞ্জ করে দিক, এআই ভয়েস করা হয়েছে। দেবব্রত সরকার কি বললেন সেটা বড় কথা নয়, অনুব্রত মণ্ডল লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তো তিনি যদি না বলে থাকতেন তাহলে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার বিষয়টা আসতো না। এরই মধ্যে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কলকাতায় পৌঁছেছেন। দলীয় বৈঠকে যোগ দিতেই কি কাজল মহানগরে? তাই কি অনুব্রত রক্তচাপ আরও বাড়ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তাহলে কি বলেন, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাতেই আটকে গেল রাজনীতির কৌশল? রাজনীতির কৌশল যখন কথা বলছে তখন 26-এর দিকে তো আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। তার উদ্দেশ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী বলার 72 ঘন্টা মধ্যেই প্রত্যাঘাত করা হলো, আক্রমণের জবাব আক্রমণেই দেওয়া হলো। মোদীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ মমতাকে আক্রমণ করলেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোপের পর তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, রিগিং না করলে জামানত বাজেয়াপ্ত হবে, ভাইপো মুখ্যমন্ত্রী হবেন না। পশ্চিমবঙ্গের রাজ্যের মদতে দাঙ্গা হয়, বহুদিন পর বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে সরাসরি আক্রমণ করা হলো। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। वोट बैंक की तुष्टीकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब होता है। मुर्शिदाबाद में अभी हिंसा हुई, हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बीएसएफ को बुला लीजिए। हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई करते रहे। मुझे कहने में कोई झिझक नहीं है, जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे, ये स्टेट स्पॉन्सर दंगा था। अमित शाह এরকম ইস্যু ধরে ধরে রাজ্যের শাসক দলকে নিশানা করবে, রাজ্যের শাসক দলকে চুপ করে থাকবে না তৃণমূল কংগ্রেস। তারা অমিত শাহের পদত্যাগের দাবি করছেন। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। পেহেলগাঁও কি হলো? আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না, আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি?
জম্মু কাশ্মীরের পুলিশটা কার? কেন্দ্রীয় সরকারের হাতে তো। তাহলে হলোটা কি? এবার একটু দেশের নিরাপত্তার স্বার্থের খবরের দিকে নজর রাখা যাক, কারণ এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান থেকে কলকাতায় 100টিরও বেশি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে এবং এই যে 100টা অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে না, এটা কোনো ট্রাভেল সংস্থা, এটা কোনো জিম ইনস্ট্রাক্টরের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এবং দেশবিরোধী কার্যকলাপ, দেশবিরোধী ভিডিও ছবি পাঠানোর জন্য এই লেনদেন হয়েছে বলে এনআইএ আধিকারিকরা জানাচ্ছেন। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 গুপ্তচর সন্দেহে ধরপাকড় চলছে। গ্রেপ্তার সিআরপিএফ এর এএসআই মতিরাম জাট। সেই তদন্তে বিভিন্ন রাজ্যে একজোটে চলছে তল্লাশি অভিযান। শনিবার কলকাতার 3 জায়গায় হানা দিয়েছে এনআইএ। আলিপুর, খিদিরপুর ও পাকসাকাসে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, এনআইএর হাতে এসেছে কিছু সন্দেহজনক নথি। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই এ ধরনের বেশ কিছু সন্দেহজনক লেনদেন এবং প্রায় 100রও বেশি অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলেই এনআইএ সূত্রে খবর। আর সেই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করেই ইতিমধ্যেই শহর কলকাতা সহ দেশের প্রায় 14 থেকে 15টি জায়গাতে এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। কলকাতা থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। 2024 সালের নভেম্বর ও ডিসেম্বরে 13,500 ও 15,000 টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। 2025 সালে জানুয়ারি মাসে 22,000 টাকার সন্দেহজনক লেনদেন হয়। 100রও বেশি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের হদিশ পেল এনআইএ। অনুমান, টাকা পাঠানো হয়েছে দেশ বিরোধী কার্যকলাপের জন্য। পাকিস্তান থেকে কলকাতায় সন্দেহজনক লেনদেন। পাকিস্তান থেকে সরাসরি আবার অন্যান্য দেশ থেকে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রেখে টাকা পাঠানোর ব্যবস্থা। টাকার বিনিময়ে পাকিস্তানে পাঠানো হয়েছে ভিডিও ফুটেজ ও ছবি। টাকার বিনিময়ে এভাবে তথ্য পাচার করা হয়েছে। যে সমস্ত সন্দেহজনক লেনদেন হয়েছে তার নেপথ্যে কিন্তু রয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ছবি, ভিডিও বা বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন। আর এই সমস্ত লেনদেন যে শুধুমাত্র দেশের মধ্যে হয়েছে তা কিন্তু নয়, দেশের বাইরে অর্থাৎ বিদেশেও এই সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যবহার করে সন্দেহজনক লেনদেন হয়েছে। আর যার বিস্তারিত হদিশ এখন পেতে চাইছেন এনআইএর গোয়েন্দারা। স্ক্যানারের ট্রাভেল অপারেটর, নিরাপত্তারক্ষী, জিম ইনস্ট্রাক্টরের অ্যাকাউন্ট সহ একাধিক অ্যাকাউন্ট গুপ্তচর বৃত্তি করার জন্য তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাঠানো হয়েছে বলে করছেন এনআইএ আধিকারিকরা। গ্রাহকদের অজান্তেই কি টেরর ফান্ডিং এর জন্য তাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে? কিভাবে চলে টেরর ফান্ডিং এর প্রক্রিয়া? এই সব প্রশ্নের উত্তর খতিয়ে দেখছে এনআইএ। সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা খবর দেখাবো। তোলাবাজি করছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, তাকে বাধা দেওয়া হলে তিনি হামলা করেন, এরকমই অভিযোগ উঠছে জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকায়। ব্যাপক উত্তেজনা। হিমঘরে কর্মরত আইএনটিটিউসির শ্রমিকদের মজুরি থেকে তোলাবাজির অভিযোগ। শ্রমিকরা টাকা দিতে না চাইলে মারধর করে তৃণমূল যুব সংগঠনের প্রাক্তন অঞ্চল সভাপতি শঙ্কর সরকার ও তার দলবল। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।